আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, ডিএনএ কাটার জন্য বিশেষ একটা এনজাইম, এই এনজাইম কোনটা? এখন চারটা অপশনের দিকে চলো তাকাই। এই যে লাইগেজ এনজাইমটা, এইখানে সবগুলোই হচ্ছে এনজাইম। লাইগেজ এনজাইমটা কি করে? আঠার মতো কাজ করে। তাহলে কোনো একটা জিনিস এখানে আঠা দিয়ে আরেকটা জিনিস যদি আমরা বসাই তাহলে কি হবে? এই দুইটা জোড়া লেগে যাবে। তাহলে লাইগেজ এনজাইমটা কি করে? জোড়া লাগাইতে সাহায্য করে। এটা কি করতেছে? জোড়া লাগাইতে সাহায্য করতেছে। তাহলে এটা কি কাটার জন্য আমরা ব্যবহার করি না? এই অপশনটা তাহলে বাদ। এরপরে কি আছে দেখো তো, রেস্ট্রিকশন এনজাইম। এই যে এনজাইমটাকে, এটাকে বায়োলজিক্যাল নাইফ বলা হয় অথবা জৈবিক কাঁচি বলা হয়। কি জন্য এই নামটা বলা হয় জৈবিক কাঁচি? কারণ এটা দিয়ে আমরা ছোট্ট জিনিসপাতি কাটতে পারি। যেমন ধরো এই যে ডিএনএ, ডিএনএ কাটতে বলছে না এখানে? ব্যাকটেরিয়ার ডিএনএ এরকম বৃত্তাকার হয়, এরকম বৃত্তাকার একটা জিনিস। এখন দেখো ব্যাকটেরিয়া কত ছোট্ট একটা জিনিস, খালি চোখে দেখাই যায় না। ওর আবার ভিতরে নাকি ডিএনএ আছে যেটা আরও ছোট। এখন এই ছোট জিনিসটাকে আমি কাটবো, কাটার জন্য কেঁচি লাগবে না? ওই কেঁচিটাই হচ্ছে আমাদের এই রেস্ট্রিকশন এনজাইমটা, যে এনজাইম দিয়ে আমরা ডিএনএ কাটতে পারি। এরপরে দেখো ল্যাকটেজ একটা এনজাইমের নাম, যেটা ল্যাকটোজকে পরিপাক করতে সাহায্য করে। ল্যাকটেজ কি করবে? ল্যাকটোজকে পরিণত করবে। ল্যাকটোজ কি জিনিস? এটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার থেকে আমরা এই জিনিসটা পাই। এটা যখন ক্ষুদ্রান্ত্রে যায়, ক্ষুদ্রান্ত্রে যখন খাদ্য পরিপাকের সময় হয়, তখন এই ল্যাকটোজটাকে ল্যাকটেজ এনজাইম দ্বারা পরিপাক করা হয়। তাহলে এটা কি ডিএনএ কাটার জন্য সাহায্য করে? না, কাটতে কাজ করে না। এরপরে দেখো লাইপেজ এনজাইম। লাইপেজ কি করে? স্নেহ জাতীয় খাবারকে ভাঙে। স্নেহ জাতীয় খাবারের উপর এই লাইপেজটা কাজ করে কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। কি কি তৈরি করবে দেখো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্লাস গ্লিসারল। এটা আমরা কোথা থেকে পাইলাম? স্নেহ জাতীয় খাবার থেকে পাইলাম। তাহলে এই যে সবগুলো এনজাইম কে কোন কাজ করতেছে এটা আমরা এখন বুঝে ফেললাম। তাহলে কাটার জন্য কোন এনজাইমটা কাজ করতেছে? ডিএনএ কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করতেছি আমরা। এরপরে দেখো জীব প্রযুক্তির প্রয়োগ। জীব প্রযুক্তি মানে হচ্ছে বায়োটেকনোলজি। বায়োলজির জিনিসপাতিকে আমরা টেকনোলজির সাথে মিসম্যাচ করে যে কাজগুলো করব। এখন গাজন কি জিনিস? গাজন মানে হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মানে হচ্ছে পচানো, কোনো কিছুকে পচানো। এখন জীব প্রযুক্তির প্রয়োগ এই জায়গাটায় হচ্ছে বলতে আমরা ঠিকমতো এখানে প্রয়োগটা দেখতে পাই না, কিন্তু বইয়ে এরকম একটা লাইন লেখা আছে যে জীব প্রযুক্তির উদ্ভাবনের লগ্ন থেকে, মানে একদম শুরুতে যখনও টেকনোলজি এতটা অ্যাডভান্স হয় নাই, তখন থেকে হচ্ছে তোমার যেই প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল ওখানে ভিতর আমাদের ছিল হচ্ছে এই গাজন প্রক্রিয়াটা। আমরা কোনো কিছু পচায়ে নতুন কিছু তৈরি করতে চাইতাম, তাহলে ওখান থেকে হচ্ছে সূচনাটা হয়েছিল। তাহলে জীব প্রযুক্তির প্রয়োগ আমরা তখনও দেখতে পাইছিলাম, যদিও টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না, এত বেশি প্রয়োগ দেখা যাচ্ছে না। টিস্যু কালচার। টিস্যু কালচার কি জিনিস? টিস্যু কালচার হচ্ছে, ধরো তুমি একটা উদ্ভিদ তৈরি করতে চাও, ওই উদ্ভিদ থেকে ছোট্ট একটা অংশ তুলে নিয়ে আসলা, আনার পরে অনেক প্রসেসের মাধ্যমে ওখান থেকে বড় একটা উদ্ভিদ তৈরি করে ফেললা তোমার ল্যাবের ভিতরে। এখন আমরা কি জানি, উদ্ভিদ তৈরি করার জন্য আমাদের প্রথমে বীজ লাগবে, বীজটা মাটিতে বপন করা লাগবে, বপন করে পরিচর্যা করলে অনেক সময় যাওয়া লাগবে, কিছু মাস পরে যায় হচ্ছে ওটা আমরা পরিপূর্ণ একটা উদ্ভিদ দেখতে পাবো। কিন্তু এই টিস্যু কালচার হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে তোমার ছোট্ট একটা টিস্যু বা ছোট্ট একটা কোষ থেকে পুরা একটা উদ্ভিদ আমরা তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে টিস্যু কালচার, যেটা পুরোটা তোমার ল্যাবের ভিতরে সম্পন্ন হচ্ছে। ল্যাবের ভিতরে তুমি নিজে নিজে ওখানে পুষ্টি উপাদান, নিজে নিজে উদ্ভিদের হরমোনগুলা, পুষ্টি উপাদানগুলা দিয়ে একটা গাছ উৎপন্ন করলা। তাহলে এটা হচ্ছে টিস্যু কালচার। এরপরে ট্রান্সজেনিক জীব উৎপন্ন। ট্রান্সজেনিক জীব কীরকম আমি একটু বলি। ধরো তুমি হচ্ছে এখন ভেড়ার ফার্ম করতেছো, এই পাশে তোমার যে ভেড়াগুলো আছে এই ভেড়াগুলো হচ্ছে তোমার অনেক বেশি পশম, অনেক বেশি লোম তুমি ওদের কাছ থেকে পাচ্ছ, ঘন উন্নত লোম সমৃদ্ধ কতগুলো ভেড়া। আর এই পাশে তোমার যে ভেড়াগুলো আছে ওদের লোম এতটা ঘন না, লোমের কোয়ালিটিও ভালো না। আমরা কি জানি ভেড়ার লোম থেকে উল তৈরি হয়, উল দিয়ে হচ্ছে আমরা মাফলার, কার্ডিগান এগুলো তৈরি করতে পারি। তাহলে তোমার সুবিধা দিচ্ছে কারা? এই পাশের যে ভেড়াগুলা। এখন তুমি চাচ্ছ যে আমার এই ভেড়াগুলাও যদি ওদের মতো লোম দিত তাহলে তো আমার অনেক বেনিফিট হইতো।
তুমি ওদের কাছ থেকে ওই যে উন্নত পশম সমৃদ্ধ ওই ভেড়াগুলোর কাছ থেকে জিনটা নিয়ে নিলা, যেই জিনের কারণে ওরা এরকম উন্নত পশমের অধিকারী, ওই জিনটা তুমি ওদের ভিতরে দিয়ে দিলা। এখন ওদেরও এরকম উন্নত পশম তুমি পাচ্ছ, সেক্ষেত্রে এটা তোমার একটা লাভ হইলো না? এরকম জিনোম ট্রান্সফার করলাম, জিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিলাম। এই জায়গাটাকে বলবো হচ্ছে ট্রান্সজেনিক জীব উৎপন্ন। ওদেরকে আমি মানে পরিবর্তন, ওদের তো এই বৈশিষ্ট্যটা ছিল না, আমি পরিবর্তন করে ওদের ভিতরে এই বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম। তাহলে এরকম জীব আমরা তৈরি করতে পারি জীব প্রযুক্তির মাধ্যমে। তাহলে এখানে আমরা তিনটাকেই সঠিক বলতে পারতেছি, 1 2 3, এখানে তিনটাই হচ্ছে সঠিক। তারপরের প্রশ্নটায় যাই, চলো তো কি বলছে। একটা উদ্দীপক দিছে, ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের বেল গাছের সন্ধান পেল। সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপন্নের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান ল্যাবে একটা চারা তৈরি করলো। তাহলে ইমতিয়াজ কি দেখতে পাইলো? একটা ভালো জাতের বেল গাছ দেখতে পাইলো। ওই বেল গাছটা, এখন ভালো জাতের বেল তো সব জায়গায় গজায় না, সেক্ষেত্রে এই যে ভালো গাছটার যে পার্শ্বমুকুল সে নিয়ে আসলো, পার্শ্বমুকুল বলতে, মুকুল বলতে আমরা ছোট জিনিস বুঝি, ছোট্ট একটা কুড়ি পাতা, ছোট্ট একটা পাতা, সেটা আরও বড় হবে, তুমি শিওর। তারপরে এরকমই পার্শ্ব মুকুল, তার মানে সাইডের একটা কোষ নিয়ে আসছে, যে কোষটা তুমি জানো যে এই কোষটা আরও বিভাজিত হবে, এরকম বিভাজনক্ষম টিস্যু আনা লাগবে। তাহলে টিস্যু বা কোষ, ওই পার্শ্বমুকুলটা সে নিয়ে কি করলো? উদ্ভিদ বিজ্ঞান ল্যাবে যায় চারা তৈরি করলো। এখন এই যে প্রসেসটা সে সম্পন্ন করলো, একটা ছোট্ট মুকুল থেকে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করবে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে টিস্যু কালচার। কি জন্য? টিস্যু থেকে, ওই একটা ছোট্ট টিস্যু থেকে পুরা একটা গাছ তৈরি হবে, ওইটাকে বলবো হচ্ছে টিস্যু কালচার। এখন জিন স্থানান্তরকরণ না, ওইটা জিন স্থানান্তরের জিনিসটা তো হচ্ছে আমাদের ওই যে কি বলে ওইটাকে, রিকম্বিনেন্ট ডিএনএ বা জিএমও জীব তৈরি, ওই প্রসেসটা এটা না। এটাও হচ্ছে আমাদের বায়োটেকনোলজিরই একটা জিনিস, কিন্তু এরকম উদ্ভিদ তৈরির ক্ষেত্রে আমরা জিন স্থানান্তর দেখি না। তারপরে হরমোনের প্রয়োগ, হ্যাঁ এই প্রক্রিয়াটায় আমরা কিন্তু হরমোন প্রয়োগ করব, ফাইটো হরমোনগুলো প্রয়োগ করা লাগবে, কিন্তু এই প্রক্রিয়াটার নাম হরমোন প্রয়োগ না। তারপরে এনজাইমের ব্যবহার, এই জায়গায় আমরা এনজাইমও ব্যবহার করব, বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করে তারপর এগার এগার দিয়ে ওগুলো জমাট বাঁধায় একটা আবাদ মাধ্যম তৈরি করব। কিন্তু এই প্রক্রিয়াটার নাম এনজাইমের ব্যবহার না, বলছে যে প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে টিস্যু কালচার, নামটা হচ্ছে টিস্যু কালচার। এখন টিস্যু কালচার এটা নিয়ে আমরা আরেকটু জানবো, চলো এখানে নোটে যাই আমরা। দেখো একটা উদ্ভিদ, ওই যে উন্নত বৈশিষ্ট্য, উন্নত জাতের বেল গাছটা মনে করো, যদিও বেল গাছ এমন না, আচ্ছা ধরো, এখন এখান থেকে আমি একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম, পার্শ্ব মুকুল মনে করে নিলাম, আমি ড্যাম শিওর যে এই জায়গাটা তোমার বিভাজিত হবে, এরকম অংশই হচ্ছে তোমার সিলেক্ট করা লাগবে, যেখানে তুমি শিওর যে এই জায়গার কোষটা আরও বেশি বিভাজিত হবে। যেমন তুমি ছোট্ট একটা পাতা যদি নিছো, এই ছোট পাতাটা তুমি জানো যে এই ছোট পাতাটা আরও বড় হবে, ও বিভাজিত হবে, তুমি শিওর। তাহলে এই অংশটা এখানে আমি দিয়ে দিলাম, কোথার ভিতরে দিলাম? আবাদ মাধ্যমের ভিতর দিলাম। এই যে আবাদ মাধ্যম, এখানে ভিতরে আমি প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিছি। এই যে একটা কোষ, ওকে নিজে নিজে বিভাজিত হইতে পারবে, ওকে যদি আমি প্রয়োজনীয় পুষ্টি সাপ্লাই না করি, সুক্রোজ দিতে হবে, তারপর হচ্ছে তোমার খনিজ লবণ দিতে হবে, তারপরে উদ্ভিদের যে হরমোনগুলো, বৃদ্ধির জন্য যে হরমোনগুলো কাজ করে ওই হরমোনগুলো দেওয়া লাগবে। সব কিছু দিয়ে এগার এগার দিয়ে জমাট বাঁধায় একটা আবাদ মাধ্যম তৈরি করলাম, ওই আবাদ মাধ্যমের ভিতরে আমি এই এক্সপ্ল্যান্টটাকে দিলাম। যে অংশটুকু তুমি সিলেক্ট করে নিছো, এই যে অংশটুকু যে সিলেক্ট করে নিছো, এটারে বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। এবার এই এক্সপ্ল্যান্টটা বিভাজিত হবে, ওই যে পুষ্টি উপাদান দিছো, পুষ্টি পেয়ে সে হচ্ছে বিভাজিত হবে, বিভাজিত হয়ে কতগুলা কোষ সমৃদ্ধ একটা মণ্ড তৈরি করবে। দেখো এখানে একটা মাত্র কোষ ছিল, এখানে কয়েকটা কোষ একসাথে আছে, এটা হচ্ছে ক্যালাস, ক্যালাস তৈরি হইলো। এখন এই ক্যালাস থেকে আমরা কি করব? অনুচারা তৈরি করব। দেখো অনেকগুলা কোষ তৈরি হয়েছে, ওই কোষগুলা একসাথে কি হয়েছে, তোমার একটা চারা তৈরি করছে, কিন্তু এই চারাটার কোনো মূল নাই। মূল না থাকলে কি এটা আমরা মাটিতে স্থানান্তর করতে পারবো না। এখন আমাদেরকে মূল উৎপাদন করানো লাগবে। তাহলে এই যে অনুচারাটা, এই অনুচারাটাকে আমি এরকম একটা মিডিয়ামের ভিতর স্থানান্তর করলাম, যে জায়গাটায় ওর দেখো মূল তৈরি হয়েছে, এই যে শিকড় তৈরি হয়েছে, শিকড় দিয়ে ও এখন নিজে নিজে মাটির নিচ থেকে পুষ্টি উপাদান নিতে পারবে, পানি শোষণ করতে পারবে। এরপরে দেখো ওর মূলটা আরও বড় হয়ে গেছে, গাছটা আরেকটু বড় হয়েছে, এখন আমি ওকে মাঠ পর্যায়ে স্থানান্তর করতে পারবো। দেখো মাটিতে স্থানান্তর করে দিছি, তাই এখন আমি এরকম আরেকটা গাছ পেয়ে গেলাম না? এই গাছ থেকেই আমি সূচনা করছিলাম একটা কোষ থেকে বা একটা কিছু টিস্যু থেকে,
ওইখান থেকে তোমার আবার মাঠ পর্যায়ে স্থাপনের পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে দেখো এই যে প্রসেসটা, পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের টিস্যু কালচার। একটা টিস্যু নিয়ে আমি ল্যাবের ভিতরে কাজকর্ম করে একটা পুরো গাছ তৈরি করে ফেললাম, যেটা দেখো কল্পনা করা কিছু বছর আগেও এটা কল্পনা করা অনেক বেশি মানে বিলাসিতা ছিল। জানলাম আমি নিজে নিজে একটা জীবন তৈরি করে ফেলবো, গাছে কিন্তু জীবন আছে। সেক্ষেত্রে আমরা কি জানতাম যে মানে এটা আসলেই সম্ভব না, যে সৃষ্টিকর্তা ছাড়া অথবা মানে প্রাকৃতিক জিনিসপাতি এটা আমরা কিভাবে তৈরি করব। কিন্তু দেখো এই প্রযুক্তির কারণে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করতে পারলাম, যেটা আমরা মানব কল্যাণে ব্যবহার করব। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে মানে এই পুরা প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের টিস্যু কালচার। এবার এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে ইমতিয়াজের গৃহীত প্রক্রিয়াটা এটা হচ্ছে টিস্যু কালচার। এরপরে আসো ল্যাবে ইমতিয়াজের কার্যক্রমের ক্রমানুসারে আমরা ধাপে ধাপে এটাকে সাজাবো, মানে কোন ধাপের পর কোন ধাপ। একটু আগেই তো আমরা এটা সম্পন্ন করছি। সবার প্রথমে কি ছিল, একটা মাতৃ উদ্ভিদ চুজ করছিলাম, যে এই মাতৃ উদ্ভিদটার মতো করে আমরা আরেকটা উদ্ভিদ তৈরি করব। তাহলে মাতৃ উদ্ভিদ প্রথমে থাকা লাগবে। আবাদ মাধ্যম তৈরি করব আগে না, আগে আগে আমি আবাদ মাধ্যম তৈরি করে কি করব। তারপরে আবাদ মাধ্যম না, আবাদ মাধ্যম আগে দেওয়া যাবে না, এখানে মাতৃ উদ্ভিদ আগে আছে, এখানেও মাতৃ উদ্ভিদ আগে আছে। তাহলে এই দুইটার ভিতরে উপর থেকে এরকম অপশন সিলেক্ট করার মাধ্যমেও কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে ভালো করা যায়, যে তুমি জানতেই পারতেছো যে এই দুইটা অপশন বাদ, এই দুইটার দিকে তাকাবাই না। এবার এই দুইটা নিচের দুইটার দিকে তাকাও, কি বলছে দেখো তো, যে মাতৃ উদ্ভিদ নির্বাচন করব, এরপরে আবাদ মাধ্যম তৈরি করব। হ্যাঁ, আবাদ মাধ্যম তৈরি করব। এরপরে এক্সপ্ল্যান্ট যেটা নিছিলাম ওইখানে ধাপে ধাপে কীরকম ছিল, এক্সপ্ল্যান্ট যেটা নিছিলাম ওইটা আমি আবাদ মাধ্যমটার ভিতরে দিয়ে দিব। তাহলে আবাদ মাধ্যম তৈরি করলাম, আবাদ মাধ্যম তৈরি করলাম, ক্যালাস তৈরি হয়ে গেল না? এত তাড়াতাড়ি কিভাবে ক্যালাস তৈরি হয়ে যাবে? আবাদ মাধ্যমের ভিতরে এক্সপ্ল্যান্ট দেওয়া লাগবে, এক্সপ্ল্যান্ট দিলে তারপরে যে ক্যালাস তৈরি হবে। তাহলে এই অপশনটাও বাদ। আবাদ মাধ্যমের পরে এক্সপ্ল্যান্ট স্থাপন করলাম, হ্যাঁ ঠিক আছে। তারপর অনুচারা তৈরি হইলো, তারপরে যা হচ্ছে প্রাকৃতিক, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাকেই সঠিক বলা যায়। তাহলে গ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উত্তর। এখন তোমাকে আমি আরেকটা কথা বলি, দেখো তো এই যে আমরা এমসিকিউগুলো যে সমাধান করলাম, এখানে ডিএনএ কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? আমি কি তোমাকে রেস্ট্রিকশন এনজাইম বলে দিয়ে পরের প্রশ্নটায় চলে যাইতে পারতাম না? পারতাম, কিন্তু আমি কি করলাম, এই এনজাইমটা কি কাজ করে, ও কি কাজ করে, লাইপেজ কি কাজ করে, ওই কথাগুলোও তোমাকে বললাম। এটার কারণ হচ্ছে ধরো এইবার দিল তোমার রেস্ট্রিকশন এনজাইম কি কাজ করে, পরের বার তো দিতে পারে, বা বোর্ডে তোমার এরকম প্রশ্ন আসতে পারে যে ডিএনএ জোড়া লাগাইতে কে কাজ করে, তখন এই যে আঠার মতো কাজ করে লাইপেজ, আমি তোমাকে এটা বললাম। অন্য যে অপশনগুলো আছে ওগুলা নিয়েও একটু ঘাটাঘাটি করবা, ওগুলা নিয়ে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা। এরকম করে যদি এমসিকিউ সমাধান করতে পারো, সেক্ষেত্রে তোমাকে এমসিকিউতে কেউ হারাইতে পারবে না, তুমি এমসিকিউতে বস হয়ে যেতে পারবা। তাহলে যখন সেলফ অ্যানালাইসিস করতে যাবা বা সেলফ অ্যাসেসমেন্ট যখন করবা, তখন এরকম করে এমসিকিউগুলো সমাধান করবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। আমি তো এই চারটা ধরে ধরে বুঝাই দিলাম, যখন তুমি পড়তে যাবা এরকম করে পড়বা, প্রসেসটা আমি বুঝাইলাম। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।